ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন চলছে এবং ডিএলএড 23-25 সংক্রান্ত মামলা শুনানি চলছে মহামান্য আদালতে। এই সংক্রান্ত ব্যাপারে আমরা এই মামলার সাথে যুক্ত আইনজীবী আলী হাসান আলমগীর স্যারের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি কি বললেন এই মামলার ব্যাপার নিয়ে, অর্থাৎ মামলার আপডেট কি দিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো যেটা সকলের জানা উচিত। দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, দেখতে থাকুন। নমস্কার স্যার, আপডেট মাস্টার চ্যানেল থেকে বলছি। ডিএলএড 23-25 মামলার কি আপডেট উঠে এলো, যদি আমাদেরকে একটু জানান। দেখুন, 23-25 ডিএলএড এর 3 রকম ইস্যু আছে। এক হচ্ছে যারা টেট 23-এ বসেছিল পার্সুইং ক্যান্ডিডেট ডিএলএড এর হিসেবে। এক হচ্ছে যারা পুরনো টেট অর্থাৎ 14 টেট থেকে পাস করা ক্যান্ডিডেট এখন ডিএলএড করেছে, মানে ডিএলএড করেছে বলতে 23-25 সেশনে। আর এক হচ্ছে আমরা যাদের জন্য বলছিলাম যে বিএড দিয়ে টেট পাস করেছিল, এখন তারা ডিএলএড এর পরীক্ষা তাদের হয়ে গেছে এবং ডিএলএড এর পরীক্ষা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা বোর্ডের ডেফিনেশন অনুযায়ী তার আগেই, মানে 19 তারিখে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসছে। কারণ 25 তারিখে রিক্রুটমেন্টের যেটা প্রথম নোটিশ দিয়েছিল, যেটাকে আমরা বলছিলাম রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা বোর্ড নিজেই হাইকোর্টে আমাদেরই একটা মামলাতে বলেছিল যে এটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নয়। সুতরাং তাহলে পরের নোটিফিকেশনটা, যেহেতু ওরা পরের নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ইনভাইট করছে, সেটাকেই ধরলাম। তাই যদি হবে তাহলে তার আগেই কিন্তু থিওরি এবং যা প্র্যাকটিস টিচিং ওই প্র্যাকটিক্যাল এই সমস্ত যা হয় সেগুলো সব হয়ে গেছে। এবার হওয়া সত্ত্বেও ওরা রেজাল্টটা পাবলিশ করছে না, ওরা এদেরকে বসতে দিচ্ছে না, পার্টিসিপেট করতে দিচ্ছে না। এবার এখানে আমাদের ক্ষেত্রে ওদের দুটো ইস্যু। ওরা বলছে যে এক, টেট, আমাদের টেটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে যেহেতু বিএড দিয়ে টেট পাস করা। দ্বিতীয় হচ্ছে আমাদের 23-25 সেশন রেজাল্ট যেহেতু বেরোয়নি, ও বলছে যে আমরা এলিজিবল নই। প্রথম প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিলাম, যেটা অবজেকশন উঠছে তার উত্তর আমরা যেভাবে দিতে চাইলাম সেটা হচ্ছে যে দেবেশ শর্মা জাজমেন্টে এনআইএস এর 2018 নোটিফিকেশনটাকে খারিজ করেছে, একদম ঠিক, কিন্তু তার যেটা এফেক্ট সেটা ওই জাজমেন্টের প্যারাগ্রাফ 80 এবং 81, মানে এটা অবশ্য রিপোর্টেড ভার্সনটার প্যারাগ্রাফ নাম্বার বললাম, এটা ওয়েবসাইট কপির সাথে নাও মিলতে পারে, মোদ্দা কথা শেষের দিকের প্যারাগ্রাফগুলো। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এর এফেক্ট, মানে যে কোনো নোটিফিকেশন হোক বা কোনো স্ট্যাটিউট হোক, সেটাকে যখন খারিজ করা হয় সেটা তার এফেক্টটা সেই দিন পর্যন্তই থাকে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এখানে উদাহরণও দিয়েছে এবং একটা রেফারেন্স টেনেছে, হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ওই স্টেট অফ মণিপুর বলে একটা মামলার 3 জাজেস বেঞ্চের একটা রেফারেন্স টেনে বলেছে যে এমনিতে স্ট্যাটিউট স্ট্রাইক ডাউন করা হলে তার রেট্রোস্পেক্টিভ এফেক্ট হওয়া উচিত, কিন্তু সার্কামস্ট্যান্স বুঝে, ঘটনার গুরুত্ব বুঝে, সময় ক্ষেত্রে সেই যে স্ট্যাটিউটের যা প্রভাব, যা তার ছাপ সে অতীতে ফেলে এসছে, সেইগুলো যদি সমূলে উৎপাটিত হয় তাহলে তার প্রভাব কি পড়তে পারে সেইটা বিবেচনা করেই কোর্ট এটা বলেছিল ওই জাজমেন্টে যে এই স্ট্যাটিউট যেদিন বাদ করা হচ্ছে সেদিন পর্যন্ত তার এফেক্ট থাকছে। অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে সেটা 11ই আগস্ট 2023। তার আগে কিন্তু আমরা টেটটা কোয়ালিফাই করে গেছিলাম এবং তার আগে আমরা টেট পাস সার্টিফিকেটও পেয়ে গেছি ফেব্রুয়ারি মাসেই। এইবার ওই জন্যই দেবেশ শর্মার জাজমেন্টে সুপ্রিম কোর্ট একটা ফাইন্ডিং দিয়েছিল যে রাজস্থানের সরকার বিএড ক্যান্ডিডেটদেরকে না ডেকে ভুল করেছে, এবং যেটা রাজস্থান হাইকোর্টও রাজস্থানের সরকারকে বলেছিল জাজমেন্টে যে বিএডদেরকে না ডাকাটা ভুল হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত একটা স্ট্যাটিউট, সেটা যদি কোনো সরকার আনকনস্টিটিউশনালও মনে করে, তাও সেটা কোর্টের দ্বারা স্টে বা সেটাকে খারিজ করা পর্যন্ত তার ভ্যালিডিটি থাকে। অর্থাৎ কোর্ট খারিজ করেনি,
কোর্ট স্টে করেনি, এই অবস্থায় দাঁড়িয়ে সেই স্ট্যাটিউটটা আমি যদি মনে করি এটা সংবিধান সম্মত নয়, তবুও তার ভ্যালিডিটি বজায় থাকছে। এইটাই কিন্তু দেবেশ শর্মার জাজমেন্টের শেষের প্যারাগ্রাফগুলো বলেছে, যেটার দ্বারা আমরা দাবি করছি যে আমরা প্রোটেক্টেড। এবার ক্লারিফিকেশন অর্ডার দেখিয়ে ওরা বলতে চাইছে যে এখানে শুধুমাত্র রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করে চাকরিটা পেয়েছে তাদের প্রোটেকশনের কথা বলা হয়েছে, বাকি কাউকে প্রোটেকশন দেওয়া হয়নি। তো কথা যেটা সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট তো আমি বিএ টেটটা পাস না করে করিনি। মানে কেউ যদি রিক্রুটমেন্ট এর মধ্যে পেয়ে থাকে সে টেট পাস করে করেছে, এক। দ্বিতীয় হচ্ছে রিক্রুটমেন্টের জন্য সে ওতে পার্টিসিপেট করলো, চাকরি পেলো, তার প্রোটেকশনে সুপ্রিম কোর্ট এগিয়ে এলো। কিন্তু আমি সেই প্রয়োজনীয়তা অনুভব করিনি যে আমাকে সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে। কেন অনুভব করিনি? কারণ আমি যখন দেখতে পাচ্ছি যে আমার মেন জাজমেন্টেই আমাকে প্রোটেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে, তাহলে আমি কেন রিভিউয়ে যেতে যাব? এবার যেহেতু আমি রিভিউয়ে যাইনি, স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট আমার কথা ওখানে লেখেনি, কারণ যে সুপ্রিম কোর্টের কাছে বিচার চেয়ে যাবে সুপ্রিম কোর্ট তার কথাই লিখবে। সুতরাং রিভিউয়ের অর্ডারে শুধুমাত্র যারা চাকরি পেয়েছে তাদের কথাই লেখা আছে, অর্থাৎ বিএড বাদ হয়ে গেল, এই বিএড দিয়ে টেট পাস করাটা বাদ হয়ে গেল। এইটা সম্ভবত খুব একটা যুক্তিগ্রাহ্য নয়, এবং এটা আমার মতে এবং আমাদের মতে আমরা যেটা কোর্টের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে এটা এই আর্গুমেন্টটা খারিজ হওয়া উচিত, এইটাই এভাবেই। আর বাট যেটা পার্সুইং বলে ওরা দাবি করছে যে রেজাল্ট পাবলিশ হয়নি, তাহলে এটা তো সেই দিক দিয়ে দেখতে গেলে গত বছর ওরা ফার্স্ট ইয়ারে পড়া ক্যান্ডিডেটদেরকেও বসতে দিয়েছে, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছে, সেকেন্ড ইয়ার দেয়নি, এরকমদেরকেও বসতে দিয়েছে। তো ওদের নিজস্ব মনমর্জি মতো ব্যাপারটা চলবে এরকম তো হওয়া উচিত নয়। অবশ্যই ভাবে একটা স্ট্যাটিউট বডি যেহেতু, তাহলে তার একটা কর্মপদ্ধতি থাকবে তো নির্দিষ্ট। গত বছর এক নিজে থেকেই অর্ডার ওরা 22-এর রিক্রুটমেন্টে বলেছিল আমি এদেরকে বসতে দেবো বলে, সেই সময়কার যারা ডিএলএড করা ক্যান্ডিডেট তাদের বসতে দিয়েছিল। আজকের দিনে তারা একদম করে আবার অন্য খেয়াল বলছে। তার প্লাস ওরা যেটা কাট অফ ডেট বলতে চাইছে সেকশন 6 সাবসেকশন 2 এর যেটা ইন্টারপ্রিটেশন দিয়ে কাট অফ বলতে চাইছে, সেটা সুপ্রিম কোর্ট ওই যে জাজমেন্ট দিয়েছিল 20-22-এর মামলাতে, সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টে সুপ্রিম কোর্ট অলরেডি সেই আর্গুমেন্ট খারিজ করেছে, তাও সেই আর্গুমেন্ট আবার করছে এখানটায়। সব মিলিয়ে আমার মনে হয়, যদিও কোর্ট জাজমেন্ট রিজার্ভ রেখেছে আমাদের মামলায় এবং সেটা আগামী সপ্তাহে দেবে, তো দেখা যাক কি হচ্ছে। পুরো ব্যাপারটা আপনারা জানলেন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন আমাদের, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বা কিছু মন্তব্য করতে চাইলে কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।